তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমরা কেমন আছো? রেসপন্স করো, কেমন আছো সবাই? শোনা যায় কি কথা? হাই হাই তানভীর, কথা শোনা যায় কিনা জানাও আমাকে। হিমেল ভাই, থ্যাংক ইউ হিমেল ভাই জয়েন করার জন্য। আচ্ছা, তোমরা কে কোথা থেকে বলতেছো একটু আমাকে জানাও। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কে কোথা থেকে বলতেছো একটু জানাও আমাকে। কে কোথা থেকে জয়েন করছো? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন শুরু করে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমার পরিচয় দিই। আমি ইশিতা ইসলাম, বর্তমানে হাজী মোহাম্মদ দানিশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আছি, ডিভিএম 22 ব্যাচ। আর এখানে তোমাদের বায়োলজি টিচার হিসেবে আছি, বায়োলজি সোলজার্সে। আশা করি অনেকে আমাকে চেনো ইতিমধ্যেই। তো আজকে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছো আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় কোষ বিভাজন নিয়ে। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, কোষ বিভাজন, ঠিক আছে। আমরা সকলেই তো ছোট ছিলাম এক সময়, তাই না? ছোট থেকে ধীরে ধীরে বড় হইছি। কিভাবে হইছি? অবশ্যই কোষ বিভাজনের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, কোষ বিভাজন নিয়ে আলোচনা করার আগে সবার আগে বলতে চাই যে কোষ বিভাজন কাকে বলে। যদি সিম্পলভাবে আমি বলি যে কোষ বিভাজন কাকে বলে, তাহলে এভাবে আমরা বলতে পারি যে যে প্রক্রিয়ায় একটি কোষ থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। কেন দুটি বা চারটি কোষ বললাম, ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করতেছি। কেননা তোমরা জানো অ্যামাইটোসিস মাইটোসিস হলে অবশ্যই দুটি অপত্য কোষ সৃষ্টি হবে এবং মিয়োসিস হলে চারটি অপত্য কোষ সৃষ্টি হবে, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম কোষ বিভাজন যিনি হচ্ছে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছেন বা কি বলছে মানে ওয়াল্টার ফ্লেমিং সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। ইনি কি করেছেন 1882 সালে। কবে? 1882 সালে ফ্লেমিং কি করলো? সামুদ্রিক স্যালামান্ডার মাছে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করলেন, ঠিক আছে। এছাড়া আমরা জানি তোমাদের বইয়ে একটা লাইন দেয়া আছে যে কোষ থেকে কেবল কোষের সৃষ্টি, এবং এই কথাটি কে বলেছে? রুডলফ ভিস্টাউ। রেসপন্স করা একটু, শোনা যাচ্ছে কিনা? শোনা যায়? কোনো রেসপন্স নাই, একটু আমাকে জানাও শোনা যাচ্ছে কিনা কথা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে কি বললাম, কোষ বিভাজনটা কি? যখন আমরা একটা কোষ থেকে দুটি বা চারটি নতুন কোষ উৎপন্ন হবে তাকে আমরা বলতেছি কোষ বিভাজন। তোমরা যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন দিয়েছো তারা জানো এই চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, মেডিকেলে অনেকে পরীক্ষা দিছো, অনেকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিছো, যেসব জায়গায় বায়োলজি ছিল অবশ্যই এখান থেকে কোনো না কোনো কোশ্চেন তোমরা পেয়েছো।
আজকে আমাদের উদ্দেশ্য হলো আমাদের যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলোতে আমরা এই চ্যাপ্টারটা কিভাবে সহজভাবে মনে রেখে আয়ত্তে আনতে পারি, যাতে পরবর্তী পরীক্ষাতে এখান থেকে আমাদের যে টাইপেরই কোশ্চেন আসুক না কেন আমরা সেগুলো অ্যান্সার করতে পারি। ঠিক আছে, এবং আমাদের হাজিদানেসে মোটামুটি প্রায় প্রতি বছরে এখান থেকে একটা বা দুটা 25টা কোশ্চেনের মধ্যে একটা বা দুটা কোশ্চেন থাকে। ঠিক আছে, আর আমি অবশ্যই চ্যাপ্টার শেষে তোমাদেরকে জানিয়ে দিব কোন কোন কোশ্চেনগুলো প্রিভিয়াসে আসছে বা কোনগুলো আসার মতো। তো অবশ্যই তোমরা আমার সাথে থাকো। ঠিক আছে, তাহলে কি বলতেছিলাম, কোষ বিভাজন সম্পর্কে। আচ্ছা, কি বলছি, 1882 সালে কে সর্বপ্রথম দেখলো? ওয়াল্টার ফ্লেমিং। আচ্ছা, এছাড়া কি বলছে যে তোমাদের বইয়ে একটা লাইন আছে যে কোষ থেকে কেবলমাত্র কোষের সৃষ্টি হতে পারে। এই কথাটা কে বলেছে? রুডলফ ভিস্টাউ। এটা কেন বললাম, অনেক টাইমে এই উক্তিটা তুলে দিয়ে তোমাদের বলতে পারে যে কোষ থেকেই কেবলমাত্র কোষের সৃষ্টি। এই কথাটি কে বলেছেন? তাহলে কে বলেছেন? রুডলফ ভিস্টাউ। মনে থাকবে। আচ্ছা, এটা কথাটা একটা দাপুটে কথা না, মানে অনেক রুডভাবে, আমরা যখন খুব রুডভাবে থাকি তখনই তো এই ধরনের দাপুটে কথা বলি। মানে উনি বলতে চাইছেন কি, কোষ থেকে কেবলমাত্র কোষের সৃষ্টি হয়েছে। তাহলে কি এটা মনে রাখবো আমরা কিভাবে? রুডলফ বসে। ঠিক আছে, আশা করি মনে থাকবে। আচ্ছা, এখন আসি কোষ বিভাজনের একটু ভিতরে আসি, মেনলি যে জায়গাগুলো থেকে কোশ্চেন হয় সেখানে আসি। আচ্ছা, কোষ বিভাজনটাকে কি করছে যে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মায়োসিস, আর একটা হচ্ছে মায়োসিস। আচ্ছা, বইয়ে মায়োসিস আছে, বাট আমি মিওসিস বলেই অভ্যস্ত, যার কারণে আমি সবসময় মিওসিসই বলবো। তবে মিওসিস দুটাই সঠিক, তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা সেটা বলবা। আচ্ছা, তাহলে ফার্স্টে কি বললাম যে কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এটা সম্পর্কে তোমরা সবাই জানো। এখন কথা হচ্ছে, আপু এটা তো জানি, তাহলে এটা কেন আবার পড়তেছি এই কারণেই, কেননা এখান থেকে বিগত বছরে কোশ্চেন আসছে এবং ম্যাক্সিমাম কোশ্চেন আসে পাশের নামগুলো থেকে। ঠিক আছে, কিভাবে কোশ্চেন আসে? আচ্ছা, এভাবে কোশ্চেন আসতে পারে, নিচের কোনটিকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে? কোনটাকে? মাইটোসিসকে। তাহলে এখন বলো, মাইটোসিসকে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলতেছে? এটা তো আমরা পরে আসতেছি। তাহলে ফার্স্টে আমরা কি জানলাম? কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এছাড়া এদের আরেকটা করে নাম আছে। কি? অ্যামাইটোসিসকে আমরা বলতেছি প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসকে বলতেছি সমীকরণীয় কোষ বিভাজন, মিওসিসকে বলতেছি হ্রাসমূলক কোষ বিভাজন। এই 3টা নাম অবশ্যই মনে রাখতে হবে যে কার নাম কি। ঠিক আছে, আচ্ছা এখন আসো অ্যামাইটোসিস সম্পর্কে। অ্যামাইটোসিস নিয়ে যদি আমি কথা বলতে চাই, বলা হয় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো মাধ্যমিক পর্যায় ছাড়া বা কোনো রকমের জটিল পর্যায় ছাড়া সরাসরি বিভক্ত হয়, তাকে আমরা বলতেছি অ্যামাইটোসিস। তোমরা জানো আমাদের প্রাণী জগতে এককোষী বহুকোষী 2 ধরনের প্রাণী রয়েছে। তাহলে এককোষী প্রাণীগুলোকে, ঠিক আছে, এককোষী প্রাণীগুলো তারা তো একটা কোষেই মাত্র, তাদের জনন কিভাবে সম্পূর্ণ হবে? তাদের জনন সম্পূর্ণ করার জন্য আমাদের অবশ্যই অ্যামাইটোসিস প্রক্রিয়াটি প্রয়োজন। ঠিক আছে, কেননা অ্যামাইটোসিস প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো রকমের জটিলতা ছাড়াই ডিরেক্ট কোষটা বিভাজিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস নিয়ে একটু আলোচনা করি আমরা। অ্যামাইটোসিসে কি হয়, একটা মাতৃকোষ, সাপোজ এই সেই আমার মাতৃকোষ এবং এই সেই নিউক্লিয়াস, এটা আমার নিউক্লিয়াস। বলতেছে কোনো রকম জটিলতা ছাড়াই অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে কি হবে? ফার্স্টে নিউক্লিয়াসের বিভাজন হবে। ঠিক আছে, ফার্স্টে কি হবে? নিউক্লিয়াসের বিভাজন হবে। এই যে নিউক্লিয়াসটা ছিল না, এই নিউক্লিয়াসটা ফার্স্টে কি হবে? লম্বা আকৃতির হবে। আচ্ছা, এরপর কি হবে? এই নিউক্লিয়াসটায় দুটা অপত্য মানে ডটার সেল বা নতুন দুটা
আলাদা আলাদা নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যাবে। এই সে আমার দুটো আলাদা আলাদা নিউক্লিয়াস। আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, এই নিউক্লিয়াসটা যখন বিভাজিত হলো তখন কি করবে? সাইটোপ্লাজমের বিভাজন হওয়া লাগবে। সাইটোপ্লাজমটা কি খুবই ইজিলি ভাবে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, এই যে তাদের অপত্য নিউক্লিয়াস, এই যে তাদের সাইটোপ্লাজম। আচ্ছা, এখন দেখো তো একটা সেল থেকে খুব সহজেই ফার্স্টে সেল নিউক্লিয়াসটি লম্বা হয়ে গেল, তারপরে বিভাজিত হয়ে গেল, তারপরে তার সাইটোপ্লাজম বিভাজিত হয়ে গেল। খুব সহজ একটা প্রক্রিয়া না? হ্যাঁ কি না? মিথি আপু থ্যাংক ইউ। আচ্ছা, খুব সহজ একটি প্রক্রিয়া কিনা? এই কারণে আমরা অ্যামাইটোসিসকে সবচেয়ে সহজ প্রক্রিয়া বা প্রত্যক্ষ প্রক্রিয়া বলতেছি। কোনো রকমের ভেজাল ছাড়াই যে প্রক্রিয়াটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি? অ্যামাইটোসিস। তাহলে পরীক্ষায় যদি এভাবে কোশ্চেন আসে নিচের কোনটি প্রত্যক্ষ, তাহলে আমরা কি বলবো? অ্যামাইটোসিস প্রত্যক্ষ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের বইয়ে এটা আছে যে হচ্ছে ইস্ট, অ্যামিবা প্রভৃতি ধরনের এককোষী প্রাণীতে অ্যামাইটোসিস দেখা যায়। সো পরীক্ষায় এটা আসতেই পারে যে নিচের কোনটিতে অ্যামাইটোসিস দেখা যায়। অপশনে যদি ইস্ট থাকে অবশ্যই ইস্ট দাগাবো, যদি অ্যামিবা থাকে অবশ্যই অ্যামিবা দাগাবো। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এই গেল অ্যামাইটোসিস। এখন আসো মাইটোসিস। মাইটোসিস নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলছে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয় তাকে আমরা বলতেছি মাইটোসিস কোষ বিভাজন। তার মানে কি? এক্ষেত্রে নিউক্লিয়াসও একবার বিভাজন হবে এবং ক্রোমোজোমও একবার বিভাজন হবে, এবং অবশ্যই যে নতুন কোষটি উৎপন্ন হবে সেটা তার মাতা কোষের সম আকৃতি ও সমগুণ সম্পন্ন হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? সামিরা ইসলাম থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কি বললাম যে মাইটোসিস কোষ বিভাজনটা কি হবে? আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনে অবশ্যই তার মায়ের কোষ মানে যে কোষটা বিভাজিত হবে সেটা এবং যে কোষটি নতুন উৎপন্ন হবে সেটা দুটাতেই ক্রোমোজোমের সংখ্যা, গুণাগুণ ও কোষের গঠনাকৃতি একই হতে হবে। আচ্ছা, এই মাইটোসিস বিভাজনটি সর্বপ্রথম দেখতে পান শ্লেইখার এবং সেটাকে পরবর্তীতে ওয়াল্টার ফ্লেমিং নামকরণ করেন। এখন আসো মাইটোসিসকে কেন আমরা সমীকরণীয় বলতেছি। সমীকরণীয় বলার কারণ হচ্ছে প্রতিটি ক্রোমোজোম ও ক্রোমোমিয়ার লম্বালম্বি সমান দুভাগে বিভক্ত হয়ে যাবে এবং প্রতিটি অংশ নিকটবর্তী মেরুতে গিয়ে আলাদা আলাদা দুটি পার্ট হয়ে যাবে। আর এর ফলে নতুন যে কোষটি সৃষ্টি হবে তাতে মাতৃকোষের ক্রোমোজোমের সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে, যার ফলে এটাকে আমরা বলতেছি ইকুয়েশনাল বা সমীকরণীয় বিভাজন। এটা কি ক্লিয়ার কেন মাইটোসিসকে সমীকরণীয় বলা হচ্ছে? একটু জানাও সবাই, বুঝতে পারছো? সমীকরণীয় কেন বলা হচ্ছে? একটু রেসপন্স করো সবাই। কথা কি শোনা যায় না? আচ্ছা, আমি আরেকবার বুঝাই দেই যে হচ্ছে কেন বলা হচ্ছে। দেখো, মাইটোসিস কোষ বিভাজনে আমরা কেন বলতেছি সেটাকে সমীকরণীয়, কেননা যে কোষটা থেকে নতুন কোষটা উৎপন্ন হবে তার গুণাগুণ এবং তার যে কোষটা থেকে উৎপন্ন হয়েছে সেটার গুণাগুণ একদম হুবহু সেম থাকবে এবং তাদের ক্রোমোজোম সংখ্যাও সেম থাকবে। এ কারণে যে যদি সেম থাকে তাহলে এটাতেও যদি আমার 2n সংখ্যক থাকে এবং এটাতেও যদি
2n পাই তাহলে সেটা কি সমান সমান না? তো এক্ষেত্রে আমরা এটাকে বলতেছি সমীকরণীয়। কাকে বলতেছি সমীকরণীয়? মাইটোসিসকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে বলো এখন মাইটোসিস কখন কখন লাগবে আমাদের? এই যে আমরা একটা সময় সবাই ছোট ছিলাম না, ধীরে ধীরে বড় হইছি। কিভাবে বড় হইছি? আমাদের হাত লম্বা হইছে, পা লম্বা হইছে, আমরা দৈর্ঘ্যে বাড়ছি। একটা ছোট বাবু কতটা ছোট থাকে, ধীরে ধীরে সে বড় হয় না? কিভাবে বড় হয়? এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই। ইভেন আমাদের অনেক টাইমে হাত পা কেটে যায় কিংবা বড় বড় অপারেশন হয়, কিন্তু শেষ পর্যন্ত কি হয়? অংশগুলো সেলাই করে দিলে জোড়া লাগে না? যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে এই বিষয়গুলো অবশ্যই তারা ভালো করেই জানে। এই যে জোড়া লাগতেছে, তোমাদের মাঝে মাঝে ছুরি দিয়ে হাত কেটে যায় না? দেখবা একদিন দুই দিন পর ঠিক হয়ে যায়। কিভাবে হচ্ছে? এগুলো সবই হচ্ছে মাইটোসিসের ফল। ইভেন একটা ছোট চারা গাছ, হ্যাঁ, চারা গাছ থেকে বড় একটা গাছে পরিণত হচ্ছে এবং সেখান থেকে তোমাকে ফল দিচ্ছে, ঠিক আছে? এই যে বড় গাছে পরিণত হচ্ছে, গাছটা মোটা হচ্ছে, এগুলো সব মাইটোসিসের ফল। তাহলে মাইটোসিস সম্পর্কে ক্লিয়ার? আচ্ছা এখন আসি এই যে মাইটোসিস চক্রটা, হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজন যে সম্পূর্ণ হবে তার আগে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, যেটাকে আমরা বলি কোষ চক্র। এখন আমরা সেই কোষ চক্র নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা তাহলে কোষ চক্র কি সেটা যদি একটু বলি, একটি কোষ সৃষ্টি এবং তার বৃদ্ধি এবং পরবর্তীতে তার বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পূর্ণ হবে তাকেই আমি বলবো একটা কোষের কোষ চক্র। তাহলে কোষটাকে ফার্স্টে কি হতে হবে? অবশ্যই সৃষ্টি হতে হবে এবং ধীরে ধীরে সেটাকে বাড়তে হবে এবং পরবর্তীতে সেটা বিভাজনে সক্ষম হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো কোষ চক্র। আচ্ছা কোষ চক্রকে আমরা কি বলছি? প্রধানত দুটি ভাগে ভাগ করছি। কয়টি ভাগে? দুটি ভাগে। কি কি? একটা হচ্ছে এম ফেজ, হ্যাঁ, এম ফেজ, যেটাকে আমরা বলতেছি মাইটোটিক ফেজ বা মাইটোসিস, আর আরেকটাকে কি বলতেছি? ইন্টারফেজ বা প্রস্তুতিমূলক পর্যায়। তাহলে এম ফেজটাকে আমরা কি বলতেছি? বিভাজন পর্যায়। হাইড্রার ইন্টারস্টিশিয়াল সেলে কি মাইটোসিস হয়? তানভীর আহমেদ জিজ্ঞেস করছে। হ্যাঁ, হবে না কেন? অবশ্যই হয়। হাইড্রার ইন্টারস্টিশিয়াল সেল এর কাজ কি? যখন তার হচ্ছে বিভিন্ন সেলে রূপান্তরিত হওয়ার লাগে তখন সে সেই সেলে রূপান্তরিত হয়। তাহলে রূপান্তর হওয়া মানে কি? যখন সে রূপান্তরিত হবে, বড় হবে, তার মানে কি? তাকে অবশ্যই মাইটোসিস হতে হবে। ঠিক আছে, তানভীর আহমেদ ক্লিয়ার? আচ্ছা আমরা তাহলে কোষ চক্রটা কন্টিনিউ করি। তাহলে কোষ চক্রকে কি বললাম? দুই ভাগে ভাগ করলাম। একটা কি? ইন্টারফেস, আরেকটা হচ্ছে কি? এম ফেজ বা মাইটোটিক দশা বা মাইটোটিক ফেজ। তানভীর আহমেদ ক্লিয়ার? আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা তুমি। আচ্ছা এম ফেজ দশাটা বলতেছে কি? বিভাজন পর্যায়। এই বিভাজন পর্যায় বা এম ফেজ দশাটা বলছে কি? সম্পূর্ণ চক্রের 5 থেকে 10% টাইম লাগে আমার এম ফেজে, মানে একটা কোষ বিভাজন হতে মাত্র টাইম লাগবে সম্পূর্ণ কোষ চক্রের 5 থেকে 10%, এবং বাকি সময়টা লাগবে তার ইন্টারফেজ দশায়। মানে ইন্টারফেজ দশাকে আমরা বলতেছি কি? প্রস্তুতি পর্যায়। ঠিক আছে, তাইমুল জিজ্ঞেস করছো আপু মানুষের এজের কারণে এজের কারণ মাইটোসিস না, এজ মানে বয়স তো মেনলি, হ্যাঁ অবশ্যই, কারণ তুমি যখন ছোট ছিলা তখন তুমি নিজেও ছোট ছিলা, ঠিক আছে? মানে তারপরে যখন তোমার বয়স বাড়ছে তখন ধীরে ধীরে
তোমার মাইটোসিস হয়ে সেলগুলো বিভাজিত হয়েছে দেখে তুমি আজকে এত বড় হইছো। তোমার হাত লম্বায় বাড়ছে, পা লম্বায় বাড়ছে, তুমি বড় হইছো। বুঝতে পারছো তাইমুল ইসলাম? রিপ্লাই করো, বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো কোষ চক্রটা বোঝো। তাহলে কোষ চক্রটা আমি কি বললাম যে যখন একটা কোষ সৃষ্টি হবে, তারপরে তার বৃদ্ধি হবে এবং পরবর্তী বিভাজনের জন্য প্রস্তুত হবে, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমি বলতেছি কোষ চক্র। এর মধ্যে এম ফেজ বা বিভাজন পর্যায়ে মেনলি আমরা বিভাজনে যেটা বুঝি প্রোফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ, এই চক্রগুলো মাত্র 5 থেকে 10% সময় লাগে এই চক্রগুলো সম্পূর্ণ হইতে। তাহলে বাকি সময় কোথায় লাগে? বাকি 90 থেকে 95% সময় লাগে প্রস্তুতি পর্যায়ের জন্য। প্রস্তুতি পর্যায়ের জন্য, ঠিক আছে? প্রস্তুতি পর্যায়ের জন্য। প্রস্তুতি পর্যায়ের জন্য। আচ্ছা কারণ মেবি, আচ্ছা আমি আগে কন্টিনিউ করি, তারপরে তোমাদের হচ্ছে কমেন্টে রিপ্লাই করতেছি। তোমরা অনেক কমেন্ট করতেছো। বুঝি নাই আপু। আব্দুল আলিম, কি বোঝো নাই আবার বলো, বলে দিচ্ছি। ওয়ান্স মোর। আচ্ছা আরেকবার আমি তোমাদের কমেন্টের উত্তরগুলো পরে দিচ্ছি, আগে ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে? দেখো তাহলে আমরা কোথায় ছিলাম? কোষ চক্র। তাহলে কোষ চক্রটাকে আমরা কি করছি? দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ, আর একটা হচ্ছে কি বলছি? ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়টাকে আমরা বলতেছি ইন্টারফেজ। এম ফেজের কাজগুলো কি কি ছিল? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই কাজগুলো হবে এম ফেজে। কিংবা ওই যে আমরা যেটাকে বলি যে হচ্ছে ক্যারিওকাইনোসিস, সাইটোকাইনোসিস, এগুলো হচ্ছে এম ফেজের কাজ, ঠিক আছে? আর বাকি একটা কোষ যে বিভাজিত হবে তার জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে, বিভিন্ন ধরনের প্রস্তুতি। তোমরা যখন কোনো একটা কাজ করো বা কোনো একটা প্রজেক্টের কাজ করো তখন তার আগে অনেকগুলো প্রস্তুতি নাও না? ঠিক সেরকম একটা কোষ বিভাজন হওয়ার আগে তারও কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। সে বিভাজিত হতে পারবে কি না, তারপরে তার বিভাজিত হওয়ার জন্য কি কি লাগবে, সেগুলো ম্যাচিউর আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এসব কাজের জন্য যেগুলো হচ্ছে এসবের জন্য যে প্রস্তুতিটা গ্রহণ করবে সেটা কোথায় গ্রহণ করবে? আমার ইন্টারফেস দশায়। এই কারণে ইন্টারফেস দশায় বলছে কি 90 থেকে 95% সময় লাগবে আমার প্রস্তুতি গ্রহণ করার জন্য। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা এখন দেখো ইন্টারফেস দশাটা তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু 90 থেকে 95% ইন্টারফেস দশায় লাগে, তার মানে এটা বেশ একটা দীর্ঘ পর্যায়, ঠিক আছে? বেশ একটা দীর্ঘ সময়ের ব্যাপার। এ কারণে এটাকে আবার 3টা সাব গ্রুপে ভাগ করছে। ফার্স্টেরটা কি? G1 বা গ্যাপ 1, আরেকটা বলছে কি এস দশা বা সিনথেসিস দশা, আরেকটা বলছে G2 দশা বা গ্যাপ 2 দশা, ঠিক আছে? এই 3টা উপপর্যায়ের মধ্যে আমার সাথে সাথে তোমরা রেসপন্স করো কি কি G1, S এবং G2 কি কি 3টা উপপর্যায়ে ভাগ করছে। একটু হচ্ছে কমেন্ট করো কি কি 3টা উপপর্যায়ে ভাগ করছে। আচ্ছা G1 বা গ্যাপ 1 এর মধ্যে থেকে বলছে G1 বা গ্যাপ 2, এই যে 90 থেকে 95% সময় লাগবে তার মধ্যে থেকে G1 বা সম্পূর্ণ কোষ সাইকেলটা, যে কোষ চক্রটা চালানোর জন্য যে 100% আমার সময় লাগবে তার মধ্যে থেকে আমার G1 দশায় লাগবে 30 থেকে 40% সময়, এবং সিনথেসিস দশায় লাগবে 30 থেকে 50% সময়, এবং গ্যাপ 2তে লাগবে 10 থেকে 20% সময়। অনেক টাইমে এমসিকিউ এভাবে আসতে পারে যে সিনথেসিস দশায় কতখানি সময় লাগতে পারে, কতখানি হবে? রেসপন্স করো, অ্যান্সার দাও। কতখানি সিনথেসিসের টাইম? 30 থেকে 50%, ঠিক আছে? এখন আসো আমরা হচ্ছে G1 দশা বা গ্যাপ 1 দশা নিয়ে যদি একটু আলোচনা করি। আচ্ছা কোনো কোষ পরবর্তী মানে কোনো কোষ আর বিভাজিত হবে কিনা সেটা আমরা পাই G1 দশা থেকে, ঠিক আছে?
কোনো কোষ পরবর্তীতে আর বিভাজন হবে কি না সেটা আমরা বুঝতে পারবো কোথায়, G1 দশাতে। যদি কোনো কোষ বিভাজিত হয় তাহলে G1 কি করবে, পারমিশন দিয়ে দিবে পরবর্তীতে S দশাতে চলে আসতে। আর যদি সে বিভাজনে অক্ষম হয় তাহলে G1 সে সারা জীবন G1 ফেসেই আটকে থাকবে। বোঝা যায়? কথা ক্লিয়ার? আচ্ছা, এস দশার কাজ কি? সিনথেসিস। ঠিক আছে, এস দশার কাজ কি? সিনথেসিস। সিনথেসিস মানে কি? তৈরি হওয়া, তোমরা সকলেই জানো। তাহলে এস দশায় কি সিনথেসিস হবে? ডিএনএ। ঠিক আছে, ডিএনএর অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে কোথায়? এস দশাতে। অনেক টাইমেই এটা আসে পরীক্ষাতে। ঠিক আছে, যে নিচে কোন উপপর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়। আজকে থেকে অবশ্যই মনে থাকবে। এস মানে কি? সিনথেসিস। কি হবে সিনথেসিস? ডিএনএ। কি সিনথেসিস হবে? ডিএনএ। ঠিক আছে, আচ্ছা এবার আসো G2 দশায়। G2 দশায় কি হবে? এই যে কোষটা এই G1 ফেজ পার করে আসছে, মানে সে পারমিশন পেয়ে গেছে যে তুমি বিভাজিত হতে পারো, সে এসে কি করবে, S2 তে মানে সিনথেসিস দশায় এসে সে ডিএনএ রেপ্লিকেশন করবে এবং G2 তে গিয়ে সে কি করবে, প্রস্তুতি নিবে এখন যে আমাকে এখন এম ফেসে ঢুকতে হবে বা মাইটোটিক ফেসে ঢুকতে হবে। তার জন্য প্রস্তুতিমূলক হিসাবে তার কাজ কি? মাইক্রোটিউবিউল। ঠিক আছে, মাইক্রোটিউবিউলের মাধ্যমে স্পিন্ডল তন্তু গঠন করা। স্পিন্ডল তন্তু কি তোমরা সবাই জানো এবং আমরা আরো পড়ব। এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। ঠিক আছে, তাহলে কি করবে? G2 তে কি করবে এসে, বা গ্যাপ 2 তে এসে কি করবে? স্পিন্ডল তন্তু তৈরি করবে। এছাড়া দেখো মাইটোটিক ফেসে আমাদের অনেক ধরনের শক্তি প্রয়োজন না? এই শক্তিগুলো কোথা থেকে সঞ্চার হবে? G2 তে। G2 তে এসে কি হবে? এটিপি তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা ও আচ্ছা, এখানে যে মাইক্রোটিউবিউলের কথা বললাম, সেন্ট্রোজোম তোমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে, হ্যাঁ মানে বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে তোমরা হচ্ছে সেন্ট্রোজোম সম্পর্কে পড়ছো না? সেই সেন্ট্রোজোমটা কি করবে? মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করবে। সেন্ট্রোজোম মাইক্রোটিউবিউল তৈরির সূচনা করবে। মাহিন, থ্যাংক ইউ মাহিন জয়েন করার জন্য। আচ্ছা, সূচনা করবে। আর এখানে তোমার হচ্ছে যখন আমার একটা কোষ G1 ক্রস করে ফেলছে, G2 তে এসে সিনথেসিস করে ফেলছে, G1-এ কি পারমিশন নিছে, ঠিক আছে, যে সে কোষ বিভাজনের জন্য যোগ্য, সে তখন এসে আসছে, মানে সিনথেসিসে আসছে, এসে কি করছে? ডিএনএ সিনথেসিস করছে এবং সেখান থেকে সে যখন G2 তে গেছে তখন কি হয়েছে? সে বিভিন্ন ধরনের মাইক্রোটিউবিউলস তৈরি করছে বা হচ্ছে শক্তি সঞ্চার করছে। এখন তাকে তো এম ফেসে ঢুকতে হবে, তাই না? এই এম ফেসে ঢোকার জন্য একে এখন একটা পারমিশন লাগবে এবং এই পারমিশনটা কে দিবে? ম্যাচিওর প্রমোটিং ফ্যাক্টর বা MPF নামক একটা প্রোটিন। ঠিক আছে, এ কি করবে? G2 থেকে পারমিশন দিবে এবং যদি সে পারমিশন পেয়ে যায় তখনই সে এম ফেসে প্রবেশ করবে। আর এই যে এই সম্পূর্ণ কাজটা, এই যে ইন্টারফেস মানে মাইটোটিক ফেসে ঢোকার আগে যে সম্পূর্ণ কাজটা করলো, সম্পূর্ণ কাজটা করতে আমাদের কতখানি সময় লাগছে? 90 থেকে 95%। আচ্ছা, এছাড়া তোমরা জানো যে এই কোষচক্র নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করে? সাইক্লিন প্রোটিন এবং সিডিকে সাহায্য করে। সাইক্লিন প্রোটিন ও সিডিকে সাহায্য করে। মানব দেহে কয় প্রকার? 4 প্রকারের সাইক্লিন থাকে। কয় প্রকারের? 4 প্রকারের। এর মধ্যে কি? সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ এবং সাইক্লিন বি। এই 4 প্রকারের সাইক্লিন আছে যারা কোষচক্র নিয়ন্ত্রণ করে মানবদেহে। এর মধ্যে থেকে দেখো যখন G1 থেকে S পর্যায়ে ঢুকবে, এক্ষেত্রে আমার কি করবে? কোন সাইক্লিনটা সাহায্য করবে? ডি, সাইক্লিন ডি সাহায্য করবে। এবং একইভাবে যখন S থেকে G2 তে ঢুকবে তখনও
ডি। ডি তাহলে কখন সাহায্য করতেছে? প্রত্যেকবার এক ফেজ থেকে আরেক ফেজে ঢোকার সময় ডিটা সাহায্য করতেছে। এছাড়া যখন ডিএনএ সিনথেসিস হবে, ঠিক আছে, বা এস দশায় যখন ডিএনএ সিনথেসিস হবে তখন আমাদের সাহায্য করবে সাইক্লিন এ এবং সাইক্লিন ই, ঠিক আছে। আর জি দশাতে আমাদের সাহায্য করবে সাইক্লিন বি। এছাড়া কি বললাম, আমাদের ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কখন সাহায্য করবে? যখন জি থেকে এন ফেসে প্রবেশ করবে। কে সাহায্য করবে? ম্যাচিউর প্রমোটিং ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, কোষ চক্র কি সবাই ক্লিয়ার, নাকি আরেকবার সারসংক্ষেপে বলবো? আমাকে জানাও একটু দ্রুত, কমেন্টে জানাও, দ্রুত জানাও। কোথায় সবাই চুপ কেন, একটু জানাও। এটা ক্লিয়ার থাকলে পরে আগাবো আমরা সামনের দিকে, আর ক্লিয়ার না থাকলে একটু সামারাইজ করব। আচ্ছা ঠিক আছে, একটু সামারাইজ। দেখো এটা আমরা কি পড়তেছি? মাইটোসিস, হ্যাঁ মাইটোসিস নিয়ে পড়তেছি। তো মাইটোসিস কোষ বিভাজন মানে আমরা কি বললাম? যখন সমীকরণীয় কোষ বিভাজন বা একটা কোষ থেকে যখন আরেকটা কোষ উৎপন্ন হবে এবং তার মাতা কোষ যেটা থাকবে সেটার ক্রোমোজোম সংখ্যা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে আকৃতি কিংবা হচ্ছে গুণাগুণ সব কিছু তার মাতা কোষের মতো থাকবে, সেটাকেই বলতেছি আমরা মাইটোসিস কোষ বিভাজন। সেই কোষ বিভাজনটা যখন মাইটোসিস কোষ বিভাজন শুরু হওয়ার আগে তাকে একটা কোষ চক্রর মধ্য দিয়ে যাইতে হবে। এই কোষ চক্রটাকে কি করছে? দুই ভাগে ভাগ করছে। কোষ চক্রটাকেই আবার দুই ভাগে ভাগ করছে। কি? একটা হচ্ছে এম ফেজ এবং আরেকটা বলছে কি ইন্টারফেস। এম ফেজ কোনটা? এই যে মাইটোসিস কোষ বিভাজন তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, কি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই জিনিসগুলো পড়বে সব এম ফেজের মধ্যে। এবং এই যে এই কাজগুলো হওয়ার আগে, প্রোফেজ প্রোমেটাফেজ হওয়ার আগে কোষটাকে কিছু প্রস্তুতি নেওয়ার লাগবে। যেমন বললাম, তোমরা যখন বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করো, হ্যাঁ প্রজেক্টের যেদিন তোমার প্রজেক্টটা সাপ্লাই করা লাগবে তার আগে তোমরা প্রস্তুতিমূলকভাবে কিছু কাজ করো না? ঠিক একইভাবে এই এম ফেজে বা হচ্ছে বিভাজন পর্যায়ে ঢোকার আগে কি করতে হবে? আমাকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হবে। এই প্রস্তুতিমূলক কাজটাকে বলতেছে কি ইন্টারফেস দশা, ঠিক আছে। তাহলে এই সম্পূর্ণ তোমার কোষ চক্রটাকে যদি আমি 100% ধরি, তাহলে তার মধ্যে থেকে 5 বা 10% সময় ব্যয় হয় আমার কোথায়? বিভাজন পর্যায়ে, এবং বাকি 90 থেকে 95% সময় ব্যয় হয় কোথায়? প্রস্তুতি পর্বে। আচ্ছা, এই প্রস্তুতি পর্বটাকে আবার কি করছে? 3টা উপপর্যায়ে ভাগ করছে। কি? একটা G1 বা গ্যাপ 1, একটা সিনথেসিস, আর একটা হচ্ছে G2 পর্যায়ে। G1 পর্যায়ে আমরা কি দেখলাম? যে একটা কোষ তার পরবর্তীতে বিভাজিত হবে কি না সেটা পারমিশন দিবে কে? G1, ঠিক আছে, সিডিকের মাধ্যমে বা বিভিন্ন ধরনের সাইক্লিনের মাধ্যমে, সাইক্লিন প্রোটিনের মাধ্যমে। আচ্ছা, সেটা এখন এই G1 একটা কোষ বিভাজিত হবে কিনা, যদি কোষটা বিভাজনের সক্ষম হয় তাহলে সে কি করবে? এস দশায় প্রবেশ করবে, এবং যদি সে বিভাজনে সক্ষম না হয় তাহলে সারা জীবনের জন্য সে জি দশায় আটকে যাবে। এবং এই জি দশাটা সম্পূর্ণ করতে আমার মোট সময় লাগবে 30 থেকে 40%। আচ্ছা, এই যে সিডিকের কথা বললাম বা সাইক্লিনের কথা বললাম, সাইক্লিন প্রোটিন, তাহলে G1 থেকে এস দশাতে আসতে যে সাইক্লিন প্রোটিনটা সাহায্য করবে আমার, সেটা হচ্ছে কি? ডি, ঠিক আছে, সাইক্লিন ডি। আচ্ছা, তাহলে একটা কোষ পারমিশন পাইলো যে সে বিভাজিত হতে পারবে, সে আসলো কোথায়? এস দশায় বা সিনথেসিস দশায়। সিনথেসিস দশায় এসে তার কাজ কি? সে তো পারমিশন পেয়ে গেছে যে সে বিভাজিত হবে, তাহলে বিভাজিত যখন হবে তাকে তো আরো কিছু প্রস্তুতি নেওয়ার লাগবে। এর মধ্যে এস তে সিনথেসিস, সিনথেসিস মানে কি? গঠন হওয়া বা তৈরি হওয়া। এসে এসে কি করবে? ডিএনএ গঠন হবে, ঠিক আছে, ডিএনএ সিনথেসিস হয়ে যাবে। যে ঠিক আছে তুমি এখন বিভাজন হওয়ার যোগ্য, তাহলে তুমি তোমার ডিএনএ করে ফেলো, ডিএনএ রেপ্লিকেশন করে ফেলো।
তাহলে এসে এসে কি হবে, ডিএনএ সিনথেসিস হবে। এবং এই সম্পূর্ণ পর্যায়ে কোন সাইক্লিনগুলো সাহায্য করবে আমাকে, এ এবং ই, সাইক্লিন এ এবং ই সাহায্য করবে। আর এই এস দশাটা সম্পূর্ণ হইতে সময় লাগবে 30 থেকে 50%, সমস্ত সম্পূর্ণ কোষ চক্রে 30 থেকে 50%। ঠিক আছে। আচ্ছা, এখন যখন আমার ডিএনএ তোমার সিনথেসিস করা হয়ে গেল, তখন কি করবে, পরবর্তী ধাপে যাবে। পরবর্তী ধাপ কি, G2 দশা বা গ্যাপ 2 দশা। এটাতে সময় কতখানি লাগবে, 10 থেকে 20%। এবং 2 দশাতে গিয়ে কি করবে, গ্যাপ 2 দশাতে বা G2 দশাতে গিয়ে কি করবে, এই যে এতক্ষণ ধরে রেপ্লিকেশন, সে পারমিশন পাইলো, ডিএনএ রেপ্লিকেশন করলো, এখন তো সে এম ফেজে ঢুকবে, তাই না? তার জন্য তার তো শক্তি লাগবে। তাহলে এই শক্তিটা সঞ্চয় করবে কোথায়, সে এটিপি তৈরি করবে কোথায়, G2-তে। এবং তার সাথে যখন সে কোষ বিভাজন করবে, তার তো মাইক্রোটিউবিউল লাগবে, তাই না? তাকে তন্তুগুলো লাগবে, ফাইবারগুলো বানানো লাগবে। তো এই মাইক্রোটিউবিউলটাও গঠনকারী পদার্থ সংশ্লেষণ করবে কোথায়, এখানে। স্পিন্ডল তন্তুর জন্য যে মাইক্রোটিউবিউল লাগবে আমার, ঠিক আছে। আচ্ছা, তারপরে সে কি করবে, যখন সে এ পর্যায়ে আসবে এবং এই টাইমে তাকে যে কোনো একটা, মনে করো এটা সে আমার ভিআইপি ডোর, এটা হচ্ছে ভিআইপি ডোর। তো যে কোনো একটা ভিআইপি ডোরে যাওয়ার জন্য আমাদের পাস কার্ড লাগে না, পাস তো লাগে, তাই না? তো সেই পাস কার্ডটা হচ্ছে, এখানকার পাস কার্ড হচ্ছে কি, ম্যাচিউর প্রমোটিং ফ্যাক্টর। যখন এই ম্যাচিউর প্রমোটিং ফ্যাক্টর পারমিশন দিয়ে দিবে কোষটাকে, তখনই সে এম ফেজে প্রবেশ করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তানভীর ক্লিয়ার? হ্যাঁ, রেকর্ড থাকবে মাহিন, সব রেকর্ড ক্লাস দেওয়া হবে। আচ্ছা, যদি তোমরা ক্লিয়ার হও তাহলে আমাকে একটু জানাও, আমরা পরবর্তী ধাপে আগাবো। ক্লিয়ার হইলে একটু জানাও। আচ্ছা, এখানে হচ্ছে এই ইন্টারফেস বা হচ্ছে কোষ চক্রে একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু কোষ কখনোই বিভক্ত হবে না। ঠিক আছে, এরা কারা? এটা হচ্ছে লাল রক্তকণিকা, পেশি কোষ ও স্নায়ু কোষ। ঠিক আছে, লাল রক্তকণিকা, পেশি কোষ ও স্নায়ু কোষ। এটাকে সংক্ষেপে আমি যেভাবে মনে রাখছিলাম সেটা হচ্ছে শাপলা দিয়ে। ঠিক আছে, এর মধ্যে শতে হচ্ছে আমার স্নায়ু কোষ, শতে ছিল আমার স্নায়ু কোষ, পতে ছিল হচ্ছে পেশি কোষ, লতে ছিল লাল রক্তকণিকা। এই তিনটা কোষ আমার কি কখনোই বিভাজিত হবে না। তাহলে কোন তিনটা কোষ বিভাজিত হবে না? পেশি কোষ, স্নায়ু কোষ এবং লাল রক্তকণিকা। এটা বিভিন্ন ধরনের অ্যাডমিশন কোশ্চেনে খুব কমন কোশ্চেন, এবং আমাদের হাজিদানেসেও এটা আসছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, আমাকে একটু অ্যান্সার দাও, কোন কোষটা, কোন কোষগুলো বিভাজন হবে না কখনো, একটু অ্যান্সার দাও, কমেন্ট করো। আচ্ছা, আমরা কি আগাবো, পরে আগাবো? একটু জানাও, দ্রুত জানাও। নাই কেন, একটু জানাও সামনে আগাবো কিনা। শোনা যায়, আমাকে শোনা যায়? রেসপন্স করো। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে, হ্যাঁ, ভেরি গুড তানভীর, পেশি, স্নায়ু, লাল রক্তকণিকা, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি আগাচ্ছি নেক্সট বলছি, এই যে এতক্ষণ ধরে আমরা কি করলাম, জি ফেস, এস ফেস আর G2 ফেস, G1, GS আর G2, এই তিনটা নিয়ে আলোচনা করলাম। এগুলো ছিল আমার ইন্টারফেস দশা। এখন আমি মেইন জায়গায় ঢুকবো, সেটা কি, এম ফেস। এম ফেস থেকে
মাইটোটিক ফেজ, বা যেখানে আমার কি হবে, মাইটোসিস হবে। ঠিক আছে, তোমরা আগে থেকে ছোট থেকেই জানো যে মাইটোসিসকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়? 5টি পর্যায়ে। কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন আমরা এই 5টি জিনিস নিয়ে আলোচনা করব। কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। অবশ্যই কমেন্টে জানো কি কি 5টি ভাগে ভাগ করা হয়, কি কি 5টি পর্যায়ে আছে মাইটোসিসের। কমেন্ট করতে থাকো, আমি দেখতেছি কমেন্ট। আচ্ছা, আমি কমেন্টও দেখতেছি প্লাস আগাচ্ছি। তাহলে মাইটোসিসে কি করছি? মাইটোসিসের ফেজ কয়টি বা পর্যায় কয়টি? 5টি। কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা, এর আগে এর আগে বলছে যে মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস। কি? ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিস মানে কি? ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের যে বিভাজনটা হবে সেটাকে আমরা বলতেছি কি? ক্যারিওকাইনোসিস। এবং যেটা সাইটোপ্লাজমের বিভাজন সেটাকে আমরা বলতেছি কি? সাইটোকাইনোসিস। আমরা এই যে এতক্ষণ ধরে প্রোফেজ, প্রোমেটাফেজ এগুলো বললাম না, এগুলো মেইনলি আসলে ক্যারিওকাইনোসিসের পার্ট। আর মেইনলি এই মাইটোসিস বলতে আমরা ক্যারিওকাইনোসিসটাকেই বুঝি। তাহলে প্রথমত কি করছে? মাইটোসিস কোষ বিভাজনকে দুটি ভাগে ভাগ করছে। কয় ভাগে? দুটি ভাগে। অ্যান্সার করো, কয় ভাগে? 2 ভাগে। কি কি? একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস আর একটা হচ্ছে সাইটোকাইনোসিস। আর ক্যারিওকাইনোসিস কোনটা? নিউক্লিয়াসের বিভাজনটা। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজনটা কি? ক্যারিওকাইনোসিস। আর বাকিগুলো সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনোসিস। এখন এই নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনোসিসটাকে আবার কি করছে? 5টি ভাগে ভাগ করছি আমরা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এখন আমরা কি করব? ফার্স্টে প্রোফেজ নিয়ে একটু আলোচনা করব। অ্যান্সার দাও না কেন তোমরা? কমেন্টে অ্যান্সার দাও, আমি কমেন্ট দেখতেছি তো। সবাই চুপচাপ কেন? অ্যান্সার করতে থাকো, আমি দেখতেছি, অ্যান্সার করতে থাকো। কি কি কোশ্চেন করছি? প্রথমে কোশ্চেন করছি যে মাইটোসিসকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। কি? ক্যারিওকাইনোসিস ও সাইটোকাইনোসিস। ঠিক আছে, এরপরে আবার বলছি কি? ক্যারিওকাইনোসিস জিনিসটা কি? যেখানে আমি নিউক্লিয়াসের বিভাজন করতেছি সেটা কি? ক্যারিওকাইনোসিস। এবং যেখানে সাইটোপ্লাজমের বিভাজন করতেছি সেটা কি? সাইটোকাইনোসিস। আর আমরা মেইনলি মাইটোসিস বলতে ক্যারিওকাইনোসিসটাকেই বুঝাই, কেননা ক্যারিওকাইনোসিসের ভাগ আবার কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, আচ্ছা এখন আসো প্রোফেজ নিয়ে। প্রো মানে কি? প্রো, গ্রিক প্রো শব্দের অর্থ হচ্ছে আগে। ঠিক আছে, আর ফেস মানে দশা। তার মানে মাইটোসিসের সবচেয়ে প্রথম যে দশাটা থাকবে, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে প্রথম যে দশাটা থাকবে সেটা হচ্ছে কি? আমার প্রোফেজ। বা সবচেয়ে প্রথম যে দশাটা থাকবে সেটাকে আমরা বলতেছি কি? প্রোফেজ। এবং এর সাথে বলা হয়, এর সাথে হচ্ছে বলা হয়েছে যে মাইটোসিস কি? প্রোফেজটি কি? মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। প্রোফেজ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। তাহলে কি? মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে প্রথম পর্যায় কি? সেটাও প্রোফেজ। এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কি? সেটাও প্রোফেজ। পরীক্ষার কোশ্চেনে যেটাই আসুক না কেন আমরা অ্যান্সার দিব কি? প্রোফেজ। আচ্ছা, অ্যান্সার করো, তোমরা অ্যান্সার করো। যদি পরীক্ষায় এটা কোশ্চেন আসে যে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটি, সবচেয়ে বড় পর্যায় কোনটি? অ্যান্সার করো, আমি অ্যান্সার দেখতেছি। আচ্ছা, তাহলে দেখো প্রোফেসে কি বলতেছে, আর এতে কি কি হয়? জল বিয়োজন হয়। মানে কি? ডিহাইড্রেশন। জল বিয়োজন মানে হচ্ছে ডিহাইড্রেশন, মানে পানি ধীরে ধীরে কমতে থাকে। আর এই পানি কমার কারণে কি হয়? ক্রোমোজোম গুলো কি হবে? সংকুচিত হয়ে যাবে, মোটা হয়ে যাবে। যার ফলে কি? তাদের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্পষ্ট হবে, এবং সেটাকে খালি চোখে দেখা যাবে। ঠিক আছে, ক্রোমোজোমের সংকোচন শুরু হবে কোন পর্যায়ে? যদি এভাবে কোশ্চেন আসে কি হবে অ্যান্সার? অ্যান্সার করো। আচ্ছা, এছাড়া বলছে যে কি? নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত ঘটতে থাকে, ঘটে না, ঘটতে থাকে। ঠিক আছে, প্রোফেস। হ্যাঁ, ভেরি গুড। প্রোফেসে
আচ্ছা আচ্ছা এছাড়া এ পর্যায়ে কি হচ্ছে, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে কোন পর্যায়ে? প্রোফেজে স্পিন্ডল তন্তু সূচনা ঘটবে। স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটবে কোন পর্যায়ে? প্রোফেজে। আচ্ছা এই যে হচ্ছে স্পিন্ডল তন্তু, এটা কিভাবে সৃষ্টি হয় আমরা দেখলাম উদ্ভিদ কোষের মাইক্রোটিউবিউসের মাধ্যমে। উদ্ভিদ কোষে কিভাবে সৃষ্টি হবে? মাইক্রোটিউবিউসের মাধ্যমে। আর প্রাণী কোষে কিভাবে তৈরি হবে? সেন্ট্রিওলের মাধ্যমে। ঠিক আছে, স্পিন্ডল তন্তু তৈরি হবে প্রাণী কোষে সেন্ট্রিওলের মাধ্যমে। এগুলো আসার মতো কোশ্চেন, উত্তর করো। আচ্ছা তাহলে প্রোফেজ সম্পর্কে ক্লিয়ার? প্রোফেজ ক্লিয়ার। প্রোমেটাফেজে যাব। আচ্ছা আমি শেষে আরেকবার রিভিউ করে দিব। এখন আসো প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ কি? প্রোফেজ পর্যায় শেষের পরবর্তী ধাপই হচ্ছে প্রোমেটাফেজ এবং এটি কি স্বল্পস্থায়ী একটি পর্যায়। এখানে এসে কি হবে? দুই মেরুতে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হতে থাকবে। নিউক্লিওলাস বিলুপ্ত ঘটবে। এখানে কোনো নিউক্লিওলাস দেখতে পাচ্ছ? আচ্ছা এছাড়া দেখো স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলটাকে বলতেছি আমরা কি? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এই যে মধ্যবর্তী অঞ্চল, ঠিক আছে, মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা বলতেছি কি? ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বিষুবীয় অঞ্চল কোনটা? এবং এক মেরু হতে, হ্যাঁ, এক মেরু হতে অপর মেরু পর্যন্ত এটাকে আমরা বলতেছি কি? স্পিন্ডল ফাইবার। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক একটা করে কি? ফাইবার। ঠিক আছে, তাহলে মাঝখানে কি? বিষুবীয় অঞ্চল এবং এক মেরু হতে অপর মেরু পর্যন্ত যে তন্তুগুলো আছে সেটাকে বলতেছি কি আমরা? স্পিন্ডল ফাইবার। ক্লিয়ার? আচ্ছা এছাড়া এখানে প্রোমেটাফেসে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তোমাদের ক্রোমোজোমীয় নৃত্য। ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়? সেটা হবে, অ্যান্সার হবে প্রোমেটাফেসে। কেন প্রোমেটাফেসে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? প্রোমেটাফেস পর্যায়ে যখন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো স্পিন্ডল যন্ত্রের নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত হয়, মানে এই যে এই সেই তন্তুগুলোর সাথে দেখছো বিভিন্ন ধরনের ক্রোমোজোম যুক্ত হইছে, হ্যাঁ, এগুলো যখন যুক্ত হয় তখন কি হবে? তারা এক রকমের মুভমেন্ট বা আন্দোলনের মধ্যে থাকে, নাড়াচাড়া করে। আর এই নাড়াচাড়াটাকেই মাইক্রোস্কোপের নিচে দেখতে এক ধরনের নৃত্যর মতো দেখে, মানে নাড়াচাড়া এরকম এরকম যখন কাঁপতে থাকে তখন সেটাকে বলতেছি ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে ক্রোমোজোম গুলো যখন এই তন্তুর সাথে যুক্ত হবে তখন তাদের এক ধরনের আন্দোলন দেখা যাবে এবং সেই আন্দোলনটাকে বলতেছি কি আমি? ক্রোমোজোমীয় নৃত্য। ক্লিয়ার? তাহলে কোন কোন দশায়, কোন পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? অ্যান্সার করো, অ্যান্সার করো। আমাকে একটু অ্যান্সার দাও দ্রুত, আগাবো সামনের দিকে। সবাই চুপচাপ কেন? প্রোমেটাফেজ, হ্যাঁ তানভীর, ভেরি গুড। আচ্ছা তাহলে এখন দেখো মেটাফেজে যাই আমরা। মেটাফেজ কি বলো? মেটাফেজ হচ্ছে মাঝখানের যে পর্যায়টা আছে সেটাকে আমরা বলতেছি কি? মেটাফেজ। ঠিক আছে, মাঝখানের পর্যায়। এবং এখান থেকে যেটা কোশ্চেন আসে যে এ পর্যায়ে সবচেয়ে বেশি মোটা ক্রোমোজোম গুলোকে সবচেয়ে বেশি মোটা ও খাটো দেখায়। আচ্ছা মেটা মেটা মোটা, মেটা মোটা, এবার মনে রাখবা কোন দশায় সবচেয়ে বেশি ক্রোমোজোম গুলোকে মোটা ও খাটো দেখায়? মেটা, হ্যাঁ, মেটাফেজ পর্যায়ে। তাহলে মেটাফেজ পর্যায়ে সবচেয়ে বেশি খাটো দেখাবে। এটা বলছে কি
ক্রোমোজোম স্পিন্ডল জন্তুর বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করে। কোথায় অবস্থান করবে? ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে। একটু আগে আমরা প্রোমেটাফেসে দেখছি বিষুবীয় অঞ্চল কোনটা, মাঝখানে সেন্ট্রালি যেটা থাকবে। তার মানে কি এটা হচ্ছে আমার সেই বিষুবীয় অঞ্চল না? এটা হচ্ছে আমার সেই বিষুবীয় অঞ্চল, এবং এখানে এসে কি করবে? ক্রোমোজোম গুলো সব জমা হবে। আর এইভাবে সবগুলো যে যে বিষুবীয় অঞ্চলে বা মাঝখানে এসে জমা হয়েছে, এই হওয়ার প্রক্রিয়াটাকে বলতেছে কি? মেটাকাইনেসিস। এই হওয়ার প্রক্রিয়াটাকে বলতেছি কি? মেটাকাইনেসিস। তাহলে মেটাকাইনেসিস কোন ফেজে দেখা যাবে? মেটাফেজে। মেটাকাইনেসিস কোন ফেজে দেখা যাবে? মেটাফেজে। আর এই যে এতক্ষণ ধরে বললাম যে সবচেয়ে বেশি মোটা ও খাটো দেখা যাবে ক্রোমোজোম গুলোকে কোথায়? মেটাফেজে। এই কন্ডিশনটাকে বলতেছে কি? কন্ডেনসেশন। কন্ডেনসেশন। তোমরা অনেকেই কন্ডেন্স মিল্ক খাইছো ছোটবেলায়। কন্ডেন্স মানে কি? ঘন। শর্ট ইন মেটাফেজ। হ্যাঁ, ঠিক আছে, যে যেভাবে পারো সেভাবে মনে রাখবা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আহ কি হলো? আচ্ছা, হ্যাঁ, কন্ডেন্স মিল্ক সবাই খাইছো ছোটবেলায়। কন্ডেন্স মানে কি? ঘন। হ্যাঁ, ঘন হওয়া। তাহলে কি এই অবস্থায় ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি মোটা বা ঘন হয়েছে না, বা সবচেয়ে বেশি খাটো হয়েছে না? এই কারণে এটাকে বলছে কি? কনডেনসেশন। আচ্ছা, এছাড়া এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলছে কি? একটা অতিমাত্রায় কয়েলিং হওয়ার কারণে এখানে বলছে কি? যে সুপার কয়েলিং। তাহলে সুপার কয়েলিং কোথায় দেখা যায়? অ্যান্সার কি হবে? মেটাফেজে। কনডেনসেশন কোথায় দেখা যায়? মেটাফেজে। কোন অবস্থায় সবচেয়ে বেশি খাটো মোটা থাকবে ক্রোমোজোম গুলো? মেটাফেজে। এবং মেটাকাইনেসিস কখন কোথায় দেখা যাবে? মেটাফেজে। ক্লিয়ার? ক্লিয়ার হলে জানাও, সামনে আগাবো। আচ্ছা, অ্যানাফেজ। অ্যানাফেজে কি? এই যে ক্রোমোজোম গুলো সব সেন্ট্রালি ছিল না, এখন কি হবে? এই প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হবে। কোথায়? অ্যানাফেজে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে তৈরি হবে, ক্রোমোজোমে পরিণত হবে। এবং সেগুলো কি করবে? মেরুর দিকে অনুগামী হবে। হ্যাঁ, বা দুই বাহুর দিকে অনুগামী হবে। বুঝতে পারছো? এ অবস্থায় এগুলোকে বিভিন্ন আকৃতির দেখাবে। কি কি আকৃতির? ভি, এল, জে, আই। ভি, এল, জে, আই। এই সেই ভি, এল, জে, আই। ঠিক আছে? কোন অবস্থা দেখা যাবে ভি, এল, জে, আই? অ্যানাফেজে। অ্যানাফেজ পর্যায়ে এটা দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এগুলার কিছু নাম আছে। বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এভাবে কোশ্চেন আসে যে নিচের কোনটি? ভি এর নাম কি, বা ভি এর নাম নিচের কোনটি, বা এল মানে কি? এগুলো মনে রাখার কিছু সঠিক টেকনিক তোমাদেরকে দিচ্ছি। ভি বলছে কি? মেটাসেন্ট্রিক। মেটা। ঠিক আছে? মেটাসেন্ট্রিক। এল বলছে কি? সাবমেটা। সাবমেটা। যে বলছে কি? অ্যাক্রো। অ্যাক্রো। আই বলছে কি? টেলো। টেলো। তাহলে ভিতে কি? মেটাসেন্ট্রিক। এল তে কি? সাবমেটাসেন্ট্রিক। জে তে কি? অ্যাক্রোসেন্ট্রিক। আর আই তে কি? টেলোসেন্ট্রিক। মনে রাখার সহজ উপায়, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা যখন মাঝখানে থাকবে এবং দুই পাশের বাহুটা যখন এরকম থাকবে, দেখতে এটা কি? ভি আকৃতির না? ভি আকৃতির না? তার মানে কি এইখানে আছে আমার সেন্ট্রোমিয়ারটা, এই কারণে যেটা ভি আকৃতি সেটাকে বলতেছি কি? মেটা। মানে কি? এর আগে আমরা পড়লাম মেটা মানে কি? মাঝখানের। তার মানে সেন্ট্রোমিয়ার যখন মাঝখানে থাকবে এটা অটোমেটিক দেখতে ভি আকৃতির হবে। তখন আমরা সেটাকে কি বলবো? মেটাসেন্ট্রিক। তার মানে কি ভি আকৃতির যেটা সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। এল আকৃতির যেটা, সেন্ট্রোমিয়ার যদি আমার এখানে থাকে তাহলে কি এটা এল আকৃতির না? তাহলে দেখো, একটা একটু বড়, একটা একটু ছোট, যার কারণে এটা কি? এল আকৃতির হয়ে গেছে। তাহলে কি এল আকৃতির যেটা হবে সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক।
একইভাবে অ্যাক্রোসেন্ট্রিক মনে রাখবা, যে আকৃতি মানে কি, এটা একটু বাঁকা না, বক্র না, বক্র, বক্র অ্যাক্রো, ঠিক আছে। তাহলে যে যেহেতু একটু বক্র, তাহলে যে হবে, যে আকৃতির গুলো হবে অ্যাক্রোসেন্ট্রিক। আর আই কি, টেলো। অনেক টাইম আমরা টম এন্ড জেরিতে দেখতাম, যখন টম কারেন্ট শক খাইতো ওর টেলটা একদম এরকম হয়ে যাইতো, খাড়া খাড়া হয়ে যাইতো। দেখছো তোমরা? কমেন্টে জানাও টম এন্ড জেরি কে কে দেখতা, কমেন্টে জানাও। নাকি তোমরা কোনোদিন টম এন্ড জেরি দেখো নাই? আমি তো এখনো দেখি সময় পাইলে। আচ্ছা, তাহলে যেটা টেলের মতো লম্বা সেটা বলছি টেলোসেন্ট্রিক। তাহলে মনে থাকবে, যেটা ভি আকৃতি সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক, যেটা এল আকৃতি সেটা সাবমেটাসেন্ট্রিক, আর যেটা যে আকৃতি সেটা হচ্ছে অ্যাক্রো, যে কি বললাম, বক্র, যার ফলে অ্যাক্রোসেন্ট্রিক। আর যেটা টেলের মতো লম্বা বা লেজের মতো লম্বা সে কি, টেলোসেন্ট্রিক। তাহলে তোমরা আমাকে কমেন্টে উত্তর জানাবা যে যে আকৃতিরকে কি বলে। হ্যাঁ, যে আকৃতির সেন্ট্রোমিয়ার, যে আকৃতির ক্রোমোজোমকে কি বলে, আমাকে অবশ্যই জানাও, কমেন্টে জানাও। ক্রোমোজোম, যে আকৃতির ক্রোমোজোমকে কি বলে? তানভীর আহমেদ, আমিও দেখি, সমস্যা নেই, তোমরা জানাও, তাড়াতাড়ি জানাও, যে আকৃতির ক্রোমোজোম গুলোকে কি বলে। কমেন্টে জানাইতে থাকো, আমি আগাইলাম সামনে। আচ্ছা, তাহলে আমাদের গেল কি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আর বাকি থাকলো কি, টেলোফেজ। টেলোফেজ দশায় এসে কি হবে, ওই যে প্রোফেজে যেগুলা যেগুলা হয়েছিল সেগুলা সব এখন রিভার্সে ব্যাক করবে। তার মানে কি, ওখানে পানি হচ্ছে সব, পানিগুলো সব বের হয়ে গেছিল, এখানে এসে পানিগুলো সব যুক্ত হবে। ক্রোমোজোম গুলো কি হয়েছিল, মোটা হয়ে গেছিল, এখন সেগুলো পাতলা হয়ে যাবে। তারপরে নিউক্লিয়ার এনভেলপ আসবে, এভাবে সব ওই জিনিসগুলো বিপরীত ভাবে ব্যাক করবে। ঠিক আছে, তাহলে এখন একটু শর্ট ফর্মে বলি। হ্যাঁ, শর্টকাটে একবার বলি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ সম্পর্কে একটু শর্টকাটে বলি। রেসপন্স করো, সবাই চুপচাপ কেন, রেসপন্স করো। বাকিরা কোথায়? শুধু তানভীর আহমেদের অ্যান্সার পাইছি। অ্যাক্টোসেন্ট্রিক, যে কি বলছে, কি কোশ্চেন বলছি, যে আকৃতির ক্রোমোজোমকে কি বলে? আচ্ছা, তাহলে দেখো, এই যে আমরা কি করছিলাম, যে মাইটোসিস, মাইটোসিস সম্পর্কে একটা কমপ্লিট ধারণা দিয়ে দেই আবার প্রথম থেকে। রেডি তো সবাই, রেডি? আচ্ছা, মাইটোসিস সম্পর্কে কি বলছিলাম, যে মাইটোসিসে এম ফেজটা, হ্যাঁ এম ফেজটা সম্পর্কে বলি, পরে সবার শেষে একটা ফাইনাল টাচ দিয়ে দিব সবকিছু নিয়ে। তাহলে এম ফেজটাকে আমরা কি করছি, ফার্স্টে দুভাগে ভাগ করছি। কয় ভাগে ভাগ করছি? দুভাগে, একটা ক্যারিওকাইনোসিস আর একটা হচ্ছে সাইটোকাইনোসিস। ক্যারিওকাইনোসিস কি ছিল, নিউক্লিয়াসের বিভাজন, এবং সাইটোকাইনোসিস কি ছিল, সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনোসিস বা নিউক্লিয়াসের বিভাজনটাকে আবার 5টি ফেজ বা দশায় ভাগ করছে, সেটা কি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এর মধ্যে থেকে প্রোফেজ দশা কি ছিল, সবচেয়ে প্রথম দশা, সবার ফার্স্টের দশাটাই ছিল প্রোফেজ। এছাড়া বলছে কি, সবচেয়ে দীর্ঘস্থায়ী দশাটা হচ্ছে প্রোফেজ। এখানে এসে কি হবে, জল বিয়োজন হবে, এবং কি হবে, ক্রোমোজোম গুলো ক্রমশ সংকোচন শুরু হবে, দৃষ্টিগোচর হবে, কালার ধারণের সক্ষম হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে বসলাম কি, প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে এসে কি হবে, স্পিন্ডল যন্ত্রগুলো তৈরি হয়ে যাবে, এবং কি হবে, এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত সেগুলো কি বিস্তৃত হয়ে যাবে। মাঝামাঝি অঞ্চলটাকে আমরা বলছিলাম কি, বিষুবীয় অঞ্চল। এবং কি এ পর্যায়ে এসে আমরা কি দেখতে পাবো, ক্রোমোজোমীয় নৃত্য দেখতে পাবো। ক্রোমোজোমীয় নৃত্য কেন দেখা যাবে, যখন ক্রোমোজোম গুলো ফাইবারের সাথে যুক্ত হবে, তখন এরা কি এক ধরনের আন্দোলন তৈরি করবে, এবং এটা মাইক্রোস্কোপের নিচে দেখতে এক প্রকারের নৃত্যর মতো বা নাড়াচাড়াটাকে ক্রোমোজোমীয় নৃত্য বলছে। ঠিক আছে, ক্রোমোজোমের নাড়াচাড়াটাকে। আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্তকারী ট্রাকশন ফাইবার, সেন্ট্রোমিয়ার যুক্তকারী তন্তুগুলোকে আমরা বলতেছি কি, ট্রাকশন ফাইবার। মানে এটা কি, এটাতে একটা সেন্ট্রোমিয়ার যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে সেই ট্রাকশন ফাইবার।
এটাতে নাই, আবার এটাতে নাই, আবার এটাতে আছে, তার মানে কি এটা একটা ট্রাকশন ফাইবার। একইভাবে এটাতে নাই, এটাতে নাই, এটাতে আছে, তার মানে কি এটা একটা ট্রাকশন ফাইবার। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটাতে আসি মেটাফেজ। মেটাফেজে বলছিলাম কি সবচেয়ে ছোট হবে, সবগুলো কি সবগুলো ক্রোমোজোম মাঝখানে সেন্ট্রালি চলে আসবে। এই অবস্থাটাকে বলছিলাম কি আমি মেটাকাইনোসিস, এবং ক্রোমোজোম গুলো সবচেয়ে ছোট হবে এবং খাটো হবে, এবং এই ছোট খাটো হওয়াটাকে বলতেছিলাম কি কনডেনসেশন। ঠিক আছে, এবং এই যে অতিরিক্ত কয়েলিং একটা ভাব চলে আসছে সবার মাঝে, এই জন্য এই অবস্থাকে বলতেছে কি সুপার কয়েলিং। ঠিক আছে, অ্যানাফেজে এসে কি হবে, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যাবে এবং দুটি অপত্য ক্রোমোজোম তৈরি করবে, এবং এরা কি হবে মেরুর পথে গমন করবে। ঠিক আছে, এটা কোথায়? অ্যানাফেজে। এবং সবার শেষে টেলোফেজ। টেলোফেজে এসে কি বলছিলাম, যখন দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াস তৈরি হয়ে যখন এরা মেরুতে চলে গেল, তখন কি হবে, নতুন করে যে প্রোফেজ দশার কাজগুলো বিপরীত ভাবে ফিরে আসবে। কিভাবে? ফার্স্টে কি হবে, পানি যুক্ত হবে, এখানে নিউক্লিয়ার এনভেলপ তৈরি হবে, নিউক্লিওলাস উৎপন্ন হবে, সবকিছু আবার পুনরায় ব্যাক করবে, এবং তন্তুগুলো কি হবে আবার সুতার ন্যায় হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? আমরা কি আগাবো সামনে? কমেন্ট করো, আগাবো? আচ্ছা, এর মধ্যে থেকে বিভিন্ন আকৃতি আমরা দেখলাম, বিভিন্ন আকৃতি সম্পর্কে পাইছি কোথায়? অ্যানাফেজে। ঠিক আছে, অ্যানাফেজে। অ্যানাফেজে আমি কি পাইছি, যে ক্রোমোজোম গুলো বিভিন্ন আকৃতি ধারণ করবে, তার মধ্যে ভি এল জে আই হচ্ছে প্রধানত। এর মধ্যে ভি কে বলছি আমি মেটাসেন্ট্রিক, এল কে বলছি সাবমেটাসেন্ট্রিক, জে কে বলছি অ্যাক্রোসেন্ট্রিক, এবং আই কে বলেছি টেলোসেন্ট্রিক। আচ্ছা, এই অ্যানাফেজ দশাটা কখন শেষ হবে? যখন এই ক্রোমোজোম গুলো মেরুর কাছাকাছি পৌঁছাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমি আগাচ্ছি, তাহলে সামনে আগাচ্ছি। তাহলে এই যে আমরা প্রথম থেকে সবাইকে ভুলে গেছো নাকি? প্রথমে কি বলছি, কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার। কমেন্ট করো কি কি, কয় প্রকার কোষ বিভাজন? কি কি? কোষ বিভাজন 3 প্রকার। ঠিক আছে, তাহলে এর মধ্যে থেকে আমরা কমেন্ট করো কয় প্রকার। আচ্ছা, এর মধ্যে থেকে আমরা অ্যামাইটোসিস ও মাইটোসিস সম্পর্কে ক্লিয়ার আশা করি। এখন আমরা কি যাব? মিওসিস। আচ্ছা, মিওসিসে যাওয়ার আগে আরেকটা জিনিস এখানে হচ্ছে আমরা পড়বো, সেটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা কি পড়লাম, এতক্ষণ ধরে আমরা পড়লাম ক্যারিওকাইনোসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এখন আমরা জানবো যে সাইটোকাইনোসিস সম্পর্কে। তাহলে সাইটোকাইনোসিস কি? সাইটোপ্লাজমের বিভাজনটাকে আমরা বলতেছি সাইটোকাইনোসিস। ঠিক আছে, এখন জাস্ট যখন নিউক্লিয়াস গুলো গঠন হয়ে গেছে, এখন কি হবে, সাইটোপ্লাজম গুলো আলাদা হয়ে যাবে এবং কোষটা বিভাজিত হয়ে যাবে। আচ্ছা, এটা উদ্ভিদ কোষে, হ্যাঁ, উদ্ভিদ কোষে কি হয়, কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে, উদ্ভিদ কোষে কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে সাইটোকাইনোসিস হয়। আর প্রাণীর ক্ষেত্রে কি হবে? আচ্ছা, প্রাণীর ক্ষেত্রে কি হবে, প্রাণীর ক্ষেত্রে এই যে সাইটোকাইনোসিস গুলো কি হবে, ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকতে থাকবে। হ্যাঁ, কি সাইটোপ্লাজমের ভাঁজ, যেরকমটা আমরা অ্যামাইটোসিসে পড়ছিলাম, যে ওখানে কি হবে, ফার্স্টে কোষ ঝিল্লিটা ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকতে থাকবে এবং একটা সময় সেটা আলাদা হয়ে যাবে। একইভাবে সাইটোকাইনোসিস প্রাণী কোষের ক্ষেত্রে সেটাই হবে, যে ফার্স্টে ধীরে ধীরে কি হবে, কোষ ঝিল্লিটা কি হবে, বা সেল মেমব্রেনটা ধীরে ধীরে ভিতরের দিকে ঢুকতে থাকবে এবং একটা সময় সেটা আলাদা হয়ে যাবে। এখন কথা হচ্ছে, এই কোষ ঝিল্লিটা ধীরে ধীরে ভিতরে ঢোকার ক্ষেত্রে সাহায্য করবে কে? সাহায্য করবে প্রাণী কোষে অ্যাক্টিন ও মাইসিন নামক দুটি প্রোটিন। এক কথায় কোষ ঝিল্লিতে, প্রাণী কোষের কোষ ঝিল্লিতে খাঁজ সৃষ্টিতে সহায়তা করবে কে? অ্যাক্টিন ও মায়োসিন নামক দুটি প্রোটিন। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আচ্ছা, আমাদের তো ক্যারিওকাইনোসিস হলো, আমরা তো ক্যারিওকাইনোসিস পর্যন্ত স্টপ রাখতে পারতাম সবকিছু, কিন্তু কেন আমাদের সাইটোকাইনোসিসের প্রয়োজন? সাইটোকাইনোসিস যদি না হয় তাহলে কি হবে? কি হবে তোমরা বলো তো, কি হবে? কমেন্ট করো। সাইটোকাইনোসিস যদি না হয় তাহলে কি হবে? কমেন্ট করো।
আচ্ছা আমি বলে দেই, দেখো যদি ক্যারিওকাইনোসিসের পরে সাইটোকাইনোসিস না হয় তাহলে কি একটা সেলের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর এটা যেটা একটা কি এক একটা ডিফেক্ট আমাদের জন্য। তোমার একটা কোষে যদি অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয় তাহলে কি হবে? অবশ্যই এটা অস্বাভাবিক একটা জিনিস। আচ্ছা তোমরা কি আমাকে এমন একটা উদাহরণ দিতে পারবা যেখানে ক্যারিওকাইনোসিস হয় কিন্তু সাইটোকাইনোসিস হয় না? অ্যান্সার করো, কমেন্ট করো, কমেন্ট করো। কি কোশ্চেন করছি? ক্যারিওকাইনোসিস হবে কিন্তু সাইটোকাইনোসিস হবে না, এমন একটা উদাহরণ। ডাব খাইছো না সবাই? ডাব, ডাব খাইছো? ডাবের ভিতরে পানি কোথা থেকে আসে? ডাবের ভিতরের পানি, অ্যান্সার করো। আচ্ছা এই ডাবের ভিতরের পানি হচ্ছে এই তোমার যদি কি বলবো মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটি অংশ। আর এই মুক্ত নিউক্লিয়ার বিভাজন কি যদি সাইটোকাইনোসিস ছাড়া শুধুমাত্র ক্যারিওকাইনোসিস চলতে থাকে, যদি সাইটোকাইনোসিস ছাড়া শুধুমাত্র ক্যারিওকাইনোসিস চলতে থাকে তখন কি হবে? নিউক্লিয়াসের পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? আর এই জিনিসটাকে বলতেছে কি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আর এই ডাবের পানি মূলত মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ। তাহলে এখন থেকে আজকে থেকে জানলা এটা, এরপর থেকে কেউ যদি এই কোশ্চেনটা করে সায়েন্সের স্টুডেন্ট হিসেবে, অ্যাটলিস্ট বায়োলজির স্টুডেন্ট হিসেবে এটা অ্যান্সার করতে পারবা যে ডাবের ভিতরে পানি কোথা থেকে আসে? কোথায়? অ্যান্সার নাই কেন? সবাই চুপচাপ কেন? আচ্ছা আমি আগাচ্ছি, তোমরা কমেন্ট করতে থাকো। আচ্ছা এই যে আমি বললাম মুক্ত নিউক্লিয়ার বিভাজন, এই জিনিসটাই যখন উদ্ভিদ কোষে ঘটবে, তখন অনেক উদ্ভিদ কোষে এই জিনিসটা ঘটে, যখন এটা উদ্ভিদ কোষে ঘটবে তখন আমরা তাকে বলবো সিনোসাইটিক, এবং প্রাণী কোষে ঘটলে সেটাকে বলবো প্লাজমোডিয়াম। মাথায় থাকবে। তাহলে সিনোসাইটিক কি? যদি উদ্ভিদ কোষে কেবলমাত্র ক্যারিওকাইনোসিস হয়, সাইটোকাইনোসিস না হয়, তাহলে তখন যে কোষটা উৎপন্ন হবে সেটাকে বলতেছে কি সিনোসাইটিক। আর একই জিনিস যদি প্রাণী কোষের ক্ষেত্রে হয় তখন তাকে আমরা বলবো প্লাজমোডিয়াম, ঠিক আছে? এই যে এতক্ষণ ধরে আমরা মাইটোসিস মাইটোসিস নিয়ে অনেকগুলো আলোচনা করলাম, মাইটোসিসের গুরুত্বটা কি আমাদের শরীরে? যদি বেসিক ভাবে বলি তাহলে কি আমাদের দেহ গঠনে সাহায্য করবে, দেহ বৃদ্ধিতে সাহায্য করবে, বংশ বৃদ্ধিতে সাহায্য করবে, ঠিক আছে? জনন কোষ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি এটাতে কিন্তু সাহায্য করে মাইটোসিস, ঠিক আছে? জনন কোষের বৃদ্ধি এবং জনন কোষের জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে কি মাইটোসিস। এটা এমসিকিউতে আসতে পারে। আচ্ছা এছাড়া নির্দিষ্ট আকার আয়তন ধরে রাখার জন্য, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য, কেননা আমরা জানি মাইটোসিস হচ্ছে কি সমীকরণীয় কোষ বিভাজন। আচ্ছা ক্রোমোজোমের সমতা রক্ষার জন্য, ক্ষয় পূরণের জন্য, যেটা আমি ফার্স্টে বললাম যে হচ্ছে আমাদের যদি হাতের কোনো অংশ কেটে যায় কিছুদিন পরে সেটা ঠিক হয়ে যায় কিভাবে? মাইটোসিস কোষ প্রক্রিয়ার মাধ্যমে, কোষ বিভাজনের মাধ্যমে, ঠিক আছে? ক্রমাগত ক্ষয় পূরণ। এছাড়া কি? আচ্ছা অনিয়ন্ত্রিত, এই যে মাইটোসিস প্রক্রিয়াটি যদি অনিয়ন্ত্রিত ভাবে হয় তখন তা কি হবে? আমাদের টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়ে যাবে। টিউমার বা ক্যান্সার টার্মের সাথে তোমরা অনেকেই পরিচিত। রেসপন্স করো। রেসপন্স করো। শোনা যায়? কথা কি শোনা যায়? আচ্ছা যদি আমার মাইটোসিস কোষ বিভাজনে নিয়ন্ত্রণে না থাকে তখন কি হবে? সেটা টিউমার বা ক্যান্সারে রূপান্তরিত হবে। আমাদের কোষ বিভাজন বিরত রাখতে সাহায্য করে যে প্রোটিনটি তার নাম হচ্ছে P53। এ কি করবে? আমাদের কোষ বিভাজন
বিরত রাখতে সাহায্য করে। কোনো কারণে যদি আমার P53 তে ডিফেক্ট তৈরি হয় তখন কি হবে? অস্বাভাবিকভাবে আমার কোষ বিভাজন বেড়ে যাবে। আর এই অস্বাভাবিকভাবে কোষ বিভাজন বেড়ে যাওয়াটাকে আমরা বলতেছি কি টিউমার। ঠিক আছে, কি বলতেছি? টিউমার। আচ্ছা, এই টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি অনকোজেনেসিস। অনকোজেনেসিস এবং ক্যান্সার সৃষ্টি হওয়া। ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণে যেসব জিন দায়ী তাদেরকে আমরা বলতেছি কি মিউটাজিনিক বা মিউটাজিন। ঠিক আছে, আর এই মিউটাজেনিক পদার্থগুলো কি করবে? ক্যান্সার সৃষ্টি করবে বা কার্সিনোজেনিক। ক্যান্সার সৃষ্টি হওয়া মানে কি? ক্যান্সার মানেই কার্সিনোজেন। ঠিক আছে, আচ্ছা, এছাড়া বিভিন্ন কারণে আমাদের কোষের মৃত্যু হয়। আমাদের দেহে কোষের মৃত্যু হয়, তোমরা জানোই সেটা। এই কোষের মৃত্যুটাকে আবার কি করছে? দুই ভাগে ভাগ করছে। কোষের মৃত্যুটাকে কি করছে? দুই ভাগে ভাগ করছে। একটা কি নেক্রোসিস, নেক্রোসিস, আরেকটাকে কি বলছে? অ্যাপোপ্টোসিস। আচ্ছা, একটা কি নেক্রোসিস, আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস কি? যদি পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের জন্য কোনো ক্ষতিকর পদার্থের কারণে কোষের মৃত্যু ঘটে, তখন আমরা তাকে বলতেছি কি নেক্রোসিস। এবং অ্যাপোপ্টোসিস বলছে কি? যদি জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয়, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু হয়, তাহলে সেটাকে বলতেছি কি অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিসের একটা উদাহরণ হতে পারে যে আমাদের দেহে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, তোমরা জানো প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে। কতদিন লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন? রেসপন্স করো। 120 দিন। তাহলে এই যে ধ্বংস হচ্ছে, এটা কি একটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত না? এই জন্য এটাকে বলতেছে কি অ্যাপোপ্টোসিস। এছাড়া বলছে কি ভ্রূণ অবস্থায় আমাদের যে কোনো মানুষের, হ্যাঁ, বা যে কোনো প্রাণীর হাতের আঙ্গুলগুলো কি জয়েন্ট লাগানো থাকে একটা টিস্যুর মাধ্যমে, এবং জন্মের পরে বা জন্মের আগে সেই টিস্যুটা কি ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এবং মানুষের হাত 5টি আঙ্গুলে পৃথক হয়। এটা কি অ্যাপোপ্টোসিসের ফল। ঠিক আছে, অ্যাপোপ্টোসিসের ফল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মিওসিস। এখন আমরা যাব মিওসিসে। লাস্ট টপিক আজকের লাস্ট টপিক কি? মিওসিস বা হ্রাসমূলক বিভাজন। ঠিক আছে, মিওসিসকে কি বলছে দেখো। মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলছে, মিওসিস কি, তার আগে আমাদের সেটা জানতে হবে। মিওসিস হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুইবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। তাহলে নিউক্লিয়াস কয়বার? দুইবার বিভাজিত হবে। নিউক্লিয়াস কয়বার? দুইবার বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোম কয়বার? একবারই বিভাজিত হবে। এই যে দেখো, এখানে কি ছিল? 4টা বা 2n সংখ্যক ছিল, সেখান থেকে n সংখ্যক এবং n সংখ্যক। তার মানে কি ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে, কিন্তু নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়েছে। তাকে কি বলতেছি? মিওসিস। ঠিক আছে, বা সহজভাবে আমরা এটা বলতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপত্যকোষ সৃষ্টি হয় এবং নতুন সৃষ্টি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক, হ্যাঁ, বা মাতৃকোষের অর্ধেক উৎপন্ন হয়। তাকে আমরা বলতেছি কি মিওসিস কোষ বিভাজন। আচ্ছা, এই মিওসিস কোষ বিভাজন যদি ডিপ্লয়েড প্রাণীতে হয়, ডিপ্লয়েড জীবে হয়, তাহলে সেই মিওসিসটাকে আমরা বলতেছি কি টার্মিনাল। ডিপ্লয়েড জীব বলতে কারা? আমরা। আমাদের ক্ষেত্রে মিওসিসটাকে আমরা বলবো কি টার্মিনাল মিওসিস। একইভাবে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যদি হয়, মানে গাছের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো কি স্পোরিক মিওসিস। এবং সেটা যদি বিভিন্ন ধরনের ছত্রাক শৈবালের মধ্যে হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি জাইগোটিক মিওসিস। তাহলে আমাদের ক্ষেত্রে কি টার্মিনাল, এবং উদ্ভিদের ক্ষেত্রে কি স্পোরিক। আর কি যদি ছত্রাক শৈবালের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে বলবো কি আমরা জাইগোটিক। ঠিক আছে, আচ্ছা, এখন আসো মিওসিস সম্পর্কে কথা বলি। মিওসিসকে কেন হ্রাসমূলক বললাম? কেননা এতে কি হবে,
ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে। আচ্ছা, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে। মিয়োসিসটাকে আমরা কি করছি, আবার ভাগ করছি কিভাবে, দুই ভাগে। একটা হচ্ছে মিয়োসিস 1, একটা হচ্ছে মিয়োসিস 2, বা এখানে দেখতে পারো এটা হচ্ছে আমার মিয়োসিস 1, এটা হচ্ছে মিয়োসিস 2। মিয়োসিস 1 জিনিসটা কি, যেখানে ক্রোমোজোম সংখ্যা আমার অর্ধেক হবে, এবং মিয়োসিস 2 কি, মিয়োসিস 2টা মাইটোসিসের মতনই, বা এটাকে আমরা বলতে পারি সমীকরণীয় বিভাজন। আচ্ছা, মিয়োসিস 1 শুরুর আগে কি হবে, ইন্টারফেস দশা অতিক্রম করতে হবে, এবং মিয়োসিস 2 শুরুর আগে মানে মিয়োসিস 1 ও মিয়োসিস 2 এর মাঝখানে থাকবে কি, ইন্টারকাইনোসিস পর্যায়। ঠিক আছে, আচ্ছা, ইন্টারকাইনোসিস পর্যায়। এর মধ্যে থেকে মিয়োসিস 1টাকে আমরা কি করছি, চারটা ভাগে ভাগ করছি, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। একইভাবে মিয়োসিস 2টাকেও আমরা দুই ভাগে ভাগ করছি, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এর মধ্যে থেকে আমি যদি মিয়োসিস 1 নিয়ে একটু আলোচনা করি, মিয়োসিস 1 এর প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। ঠিক আছে, প্রোফেজ 1 এর 1 কে আমরা ভাগ করছি আবার কি 5 ভাগে। এটা কি, লিপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনোসিস। তাহলে মিয়োসিস 1 এর প্রোফেজ 1টাকে আমরা ভাগ করছি লিপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন ও ডায়াকাইনোসিস, এই 5টি ভাগে ভাগ করছি। ঠিক আছে, এখন দেখো লিপটোটিনে কি হবে, লিপটোটিনে আমরা পোলারাইজড বিন্যাস দেখতে পাবো। ঠিক আছে, লিপটোটিন কি, লিপটোটিন হচ্ছে নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে শুরু হয় লিপটোটিন উপপর্যায়ে। নিউক্লিয়াসের জল বিয়োজন শুরু হবে কোথায়, লিপটোটিন উপপর্যায়ে, এবং কি হবে, সুতার মতো দেখা যাবে। এই সেই সুতার মতো দেখা যাবে লিপটোটিন। আচ্ছা, এছাড়া যেটা এমসিকিউ আসে সেটা হচ্ছে কি, বুকে অনেক টাইমে কি হয়, প্রাণী কোষে এই উপপর্যায়ে সেন্ট্রোমিয়ার গুলো সাধারণত নিউক্লিয়ার এনভেলপের সন্নিকটে এসে এক জায়গায় জড়ো হয়, এবং সেটাকে একটি ফুলের তোড়ার মতো দেখায়। এ কারণে এটাকে আমরা কি বলতেছি, বুকে। তাহলে বুকে দেখা যাবে কোথায়, লিপটোটিনে। আর প্রাণী কোষে ক্রোমোজোমের পোলারাইজ বিন্যাস ঘটবে কোথায়, লিপটোটিনে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো জাইগোটিনে কি হবে, জোড়া সৃষ্টি হবে। এই সেই জোড়া সৃষ্টি হবে কোন পর্যায়ে, জাইগোটিনে। আর দুটি হোমোলোগাস ক্রোমোজোম মানে একই, একটি মাতা হতে আগত, অন্যটি পিতা হতে আগত। এই যে সাপোজ এটা মাতা হতে, এটা পিতা হতে, এরা দুইজন কি, হোমোলোগাস পরস্পরের। ঠিক আছে, তাইলে হোমোলোগাস গুলো কি হবে, জোড়া সৃষ্টি করে সিনাপস তৈরি করবে। তাহলে সিনাপস দেখা যায় কোথায়, জাইগোটিনে। এছাড়া কি বলছে, ক্রোমোজোম জোড়াকে একসাথে কি বলতেছি, বাইভ্যালেন্ট। তাহলে ক্রোমোজোম গুলাকে কি বলতেছি একসাথে, বাইভ্যালেন্ট। ঠিক আছে, আচ্ছা, প্যাকাইটিনে এসে কি বলতেছে, কি বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার ও 4টি ক্রোমাটিড থাকবে। প্রত্যেকটা বাইভ্যালেন্টে 2টি সেন্ট্রোমিয়ার ও 4টি ক্রোমাটিড থাকবে। এই কারণে এই অবস্থাকে বলতেছে কি, টেট্রাট। তাহলে টেট্রাট কোথায় দেখা যাবে, প্যাকাইটিনে। একই ক্রোমোজোমে 2টি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলবে, এবং একই জোড়ার ভিন্ন ভিন্ন ক্রোমোজোমকে নন সিস্টার ক্রোমাটিড বলবে। তাহলে এরা হচ্ছে সেই সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, এবং এরা দুজন হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এবং এর সাথে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, এবং কি বলছে, এক্ষেত্রে এক্স আকৃতির ক্রস চিহ্নের মতো অবস্থা তৈরি করবে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। এই সেই দুটি নন সিস্টার ক্রোমাটিড, এই যে এখানে দেখো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এরা দুজন হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এরা দুজন হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এবং দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যখন এক্স আকৃতি গঠন করবে, এক্স আকৃতি ধারণ করবে, তখন সেটাকে আমরা কি বলছি, কয়াজমা। ঠিক আছে, এক বচনে বলছি কি,
কয়াজমা, এই যে কয়াজমা কিছুটা এক্স আকৃতির না, এটা হচ্ছে সেই কয়াজমা বা কায়াজমা। কায়াজমা, আচ্ছা বহু বচনে এটাকে আমি বলতেছি কি কায়াজ মাটা। আর এই যে নন সিস্টার ক্রোমাটিড দুটি পরস্পরের সাথে কি করছে, ক্রস তৈরি করছে, এই অবস্থাকে বলতেছি আমরা ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভার। আচ্ছা এখন আসছে ডিপ্লোটিনে। এই যে তারা পরস্পরের মধ্যে কায়াজমা তৈরি করে ক্রসিং ওভার করছে, যার ফলে কি এদের মধ্যে একটা লুপের সৃষ্টি হয়েছে না, এই সেই লুপ। তাহলে লুপটা কোথায় পাবো আমরা, ডিপ্লোটিন, ডিপ্লোটিন উপপর্যায়ে পাবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যদি দুই বা ততোধিক বাহুর মধ্যে পরস্পর আবর্তন করে, তাহলে এক্ষেত্রে হবে 90 ডিগ্রি কোণ উৎপন্ন। এবং যদি একটি বাহুর মধ্যে আবর্তন হয়, দেখো শুধু এই বাহু আর এই বাহু একটা বাহুর মধ্যে হইছে, এক্ষেত্রে হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লুপে কত ডিগ্রি উৎপন্ন হবে, যদি দুইটা বাহু এই একটা বাহু এই একটা বাহু হয় তাহলে কত হবে 90 ডিগ্রি, এবং যদি একটি বাহুর মধ্যে হয় তাহলে কত হবে 180 ডিগ্রি। আচ্ছা সবার লাস্টে কি ডায়াকাইনেসিস। এই অবস্থায় এসে কি হবে, প্রান্তিকরণ চলতে থাকবে। ঠিক আছে, তার মানে কি এরা নিজেদের মধ্যে অংশের বিনিময় করা শেষ, এবং সবার লাস্টে কি এ পর্যায়ে এসে নিউক্লিয়ার এনভেলপ এর বিলুপ্ত ঘটবে এবং প্রাণীকোষের সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যাবে। আচ্ছা এটা গেল কি আমাদের প্রোফেজ। হ্যাঁ প্রোফেজের যে 5টি দশা ছিল কি, লিপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ঠিক আছে, এরপর কি আসবে মেটাফেজ 1। মেটাফেজ 1, মেটাফেজ 1 সবকিছুই সেই আমাদের আগের মেটাফেজের মতো, কিন্তু এখানে একটা জিনিস আলাদা আছে, সেটা হচ্ছে মাইটোসিস মেটাফেজের মতো এ পর্যায়ে সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হবে না। ঠিক আছে, আচ্ছা একইভাবে অ্যানাফেজে গিয়ে সেম কাজ করবে। কি করবে, মেটাফেজ আমাদের মাইটোটিক বিভাজনের মতোই ক্রোমোজোম গুলো সরে যাবে দুই পাশে। হ্যাঁ, যেরকমটা আমরা এর আগে দেখছি অ্যানাফেজে। তাহলে অ্যানাফেজেও কি করবে, অ্যানাফেজ অনেক কি করবে, এরকম সেন্ট্রোমিয়ার গুলো সেন্ট্রোজোম গুলো ক্রোমোজোম গুলো মেরুর দিকে গমন শুরু করবে। আচ্ছা এখানে যেহেতু সেন্ট্রোমিয়ার ভাগ হবে না, হ্যাঁ, যার ফলে কি হবে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা প্রতি মেরুতে আচ্ছা দেখো অ্যানাফেজ 1-এ গিয়ে কি হবে, যেহেতু এখানে সেন্ট্রোমিয়ার গুলো ভাগ হবে না, যার ফলে কি এখানে সবগুলোতেই দুটি করে ক্রোমোজোম থাকবে না। আচ্ছা যেহেতু এরা ভাগ হবে না এবং এরা মেরুতে চলে যাবে, যার ফলে কি ক্রোমোজোম মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়ে যাবে, এবং এর ফলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা 2n এর পরিবর্তে n হয়ে যাবে। আচ্ছা সবার লাস্টে টেলোফেজ। টেলোফেজে কি হবে, টেলোফেজের শেষে যে দুটি অপত্যকোষ সৃষ্টি হয় তার প্রতিটিতে n সংখ্যক ক্রোমোজোম থাকবে। অনেক প্রজাতিতে টেলোফেজ 1 ঘটবে না, না ঘটে তারা কি করবে, মায়োসিস 2 শুরু করবে। আচ্ছা এখন আসছো ইন্টারকাইনোসিস সম্পর্কে বলি।
আচ্ছা, মিওসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভাজনের আবর্তন বা মধ্যবর্তী সময়কালকেই বলতেছে কি ইন্টারকাইনোসিস। ঠিক আছে, মানে মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝামাঝি সময়টাকেই বলতেছে কি ইন্টারকাইনোসিস। আচ্ছা, ইন্টারকাইনোসিসের পরে আমাদের কি মেটাফেজ 2 তৈরি হবে। মেটাফেজ মিওসিস মিওসিস 2 মিওসিস 2 শুরু হবে এবং মিওসিস 2 তে একইভাবে 4টি ভাগে ভাগ করছে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। আচ্ছা, প্রোফেজ 2, অ্যানাফেজ 2 এগুলো সবগুলোই সব মাইটোকাইনোসিসের ধাপগুলোর মতো নয়, একই। তাহলে মিওসিস শেষ। আচ্ছা, এখন সবচেয়ে ছোট একটা টপিক নিয়ে আলোচনা করে আজকে ক্লাস শেষ করব, সেটা হচ্ছে ক্রসিং ওভার। এই সেই ক্রসিং ওভার। ক্রসিং ওভার আমরা কি দেখলাম যে মিওসিস 1 এর প্রোফেজ দশার প্যাকাইটিন উপপর্যায়ে কি হবে, দুইটা নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের মধ্যে ক্রস আকৃতির বন্ধন সৃষ্টি করবে এবং তারা কি করবে, তাদের ক্রোমোজোমের আদান প্রদান করবে, কিছু অংশ আদান প্রদান করবে। এই যে ক্রস আকৃতির তৈরি করবে, এই প্রক্রিয়াটাকে বলতেছে কি ক্রসিং ওভার। এবং যে অংশটা থাকবে এক্স আকৃতির সেটাকে বলতেছি আমরা কি কায়াজমা। এক বচনে কায়াজমা এবং বহু বচনে কায়াজমাটা। আচ্ছা, ক্রসিং ওভার আমাদের কেন প্রয়োজন? যদি ক্রসিং ওভার না হইতো তাহলে আমরা কি বিভিন্ন ধরনের জেনেটিক ম্যাপ তৈরি করতে পারতাম না। জিনের অবস্থান নির্ণয়ে আমাদের ক্রসিং ওভার প্রয়োজন। ঠিক আছে, এছাড়া বংশগতির তোমার ওই যে কি বলে মায়ের বৈশিষ্ট্য, বাবার বৈশিষ্ট্য যেভাবে সন্তানের মাঝে আসে, এটা হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমেই হয়। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। শুধু একটা জিনিস দেখাই দিব, সেটা হচ্ছে বিগত বছরে, বিগত বছরগুলোতে আমাদের কি কি কোশ্চেন আসছিল। দেখো, এই যে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়লাম, এখান থেকে আমাদের বিগত বছরগুলোতে হাজিদানেসে 2019-20 সালে, 19-20-18-19 প্রত্যেক বছরই দেখো কিছু না কিছু কোশ্চেন আসছে। এর মধ্যে দেখো কি বলছে, প্রথম কোশ্চেনটা কি, কোষ বিভাজন কোন পর্যায়ে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে, কবে আসছিল? 19-20 সালে। তাহলে উত্তর হবে কি অ্যানাফেজ। আমরা অলরেডি পড়ছি সেটা। সমীকরণীয় কোষ বিভাজন কোনটি কবে আসছিল? দুইবার আসছিল, একটা হচ্ছে 18-19 সালে আর একটা 17-18 সালে। তাহলে কি সমীকরণীয় কোষ বিভাজন কোনটি? মাইটোসিস। পেঁয়াজের দেহকোষে কয়টি ক্রোমোজোম থাকে? তোমরা জানো এটা পিছনের দিকেই আছে, কোষ বিভাজন চ্যাপ্টারের পিছনের দিকে। তাহলে কতটি? 16টি। মিওসিসের ফলে সৃষ্টি হয় কোনটি? গ্যামেট। মিওসিসের প্রথম লাইনেই আছে। নিম্নে কোন কোষটি বিভাজিত হয় না? যেটা তোমাদের আমি সংজ্ঞা দিয়ে বুঝাই দিলাম, যে নিমোনিক দিয়ে কি ছিল, শাপলা। ঠিক আছে, শাপলাতে কি ছিল, শতে কি ছিল, স্নায়ু কোষ, পতে ছিল কি পেশি কোষ, লাতে ছিল লাল রক্ত কণিকা। তাহলে কোন কোষটি বিভাজিত হয় না? স্নায়ু কোষ। অপশনে স্নায়ু কোষ ছিল, তাই স্নায়ু কোষ আমরা উত্তরে দাগাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরে ইনশাল্লাহ।